ছেলেটা কে রে? মামা, আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। দেখছেন ভাইজান, আপনার আদরের ভাগ্নি খানদান বংশের পরিচয় না জেনে একটা ছেলেরে বিয়ে করে আনছে। হাব্বাজান, আপনি এখনো চুপ করে আছেন কেন? আপনি কিছু বলেন না কেন? হ্যাঁ ঠিকই তো, তুই এই শুভ কাজটা একা করলি কেমনে? না মানে সাহস পেলি কিভাবে? আব্বা, এতে মনে হচ্ছে আপনি খুব খুশি। এত কুতুর মুতুর করে কেন কথা বলছেন? তো মনে হচ্ছে যে দুটোকেই আমি গুলি করে মেরে ফেলি। এই এই ছেলে, তোমার পরিচয় বলো। আতিফ খান। খান? নামের সাথে খান মেশালেই কি খানদান হয়ে যায় নাকি? কি কাজ করো তুমি? করি তো অনেক কিছুই, এখন কোনটা রেখে কোনটা বলবো? অনেক কিছু করো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা বলো। এই তো আমি অনলাইনে। কি অনলাইনে কাজ করো তুমি? এই অনলাইনে তুমি কি করো? জুয়া খেলো নাকি মলম বিক্রি করো? আরে না না। ছি 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 ছি। আব্বা, আব্বা, আমি আমার ভাগ্নিকে ঢাকায় পাঠিয়েছি কেন? লেখাপড়া করাতে, তাই না? ও বড় বড় ডিগ্রি নিয়ে আসবে, সনদ নিয়ে আসবে। ও কি এনেছে? হ্যাঁ এনেছে, একটা কিছু তো এনেছে। ও বাড়িতে একটা অনুশিয়াল নিয়ে এসেছে। ছে, তুমি কিছু মনে করো না, আমার ছেলেটা ওর মায়ের মতো একটু বেশি রাগী, তাই মাঝে মধ্যে ওরে আমি হাফ পাগল বলি। দেখলেই বোঝা যায়। নানু ভাই, হুম, তোমরাই তো চেয়েছিলে আমি বিয়ে করিনি, তাহলে এখন কেন সরগর পাকাচ্ছ? হ্যাঁ, আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করিনি, তাই বলে আমার জামাইকে এইভাবে অপমান করবে? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না নানু ভাই। বাদ দে তো, এইসব একটু একটু হয়। আয় নাচ জামাই রে, উপরে আয়। চলো। জীবনে বেঁচে থাকার জন্য খাবারের চেয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই বেশি দরকার। আর যদি সেই বেঁচে থাকার ইচ্ছেটা কোনো এক মানুষের জন্য হয়ে ওঠে, তাহলে জীবনে ঠিক তাকেই রাখতে হয় যে সত্যিই থাকতে চায়। এই আরে কিছু বলছেন না কেন? মাথা ঠিক আছে আপনার? কি কর পাগল নাকি আপনি? মরতে যাচ্ছিলেন কি জন্য? নাও, একে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন, তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। ভ্যাম্পায়ার নাকি আমি? ডোন্ট ওয়ারি, রক্ত খাবো না আপনার। দেখেন, আমি জানি না আপনি কে, তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না, সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে। এখন বলুন, এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন? ডোন্ট ওয়ারি, আমি কাউকে বলবো না। আর বলার মতো তেমন কেউ নেইও আমার, না পরিবার না বন্ধু, শুধু আমি, আমার ক্যামেরা আর আমার ওয়াটার বটল। আমাকে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই। আর এমনও তো হতে পারে যে আপনার প্রবলেম শুনে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি, রাইট? আমি প্রেগনেন্ট, ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে। আমি তালুকদার পরিবারের মেয়ে। আমাদের পরিবারের সমাজের নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাও। আমার পরিবার, যারা বলে মেয়েরা হচ্ছে ঘরের সম্মান, আর তারা যখন জানবে আমি বিয়ের আগেই, কিচ্ছু বলবে না, শুধু চেয়ে থাকবে। আর ওদের ওই দৃষ্টিতে আমার বুকটা চিড়ে যাবে। ওরা বলবে না তুই মরে যা, কিন্তু আমি বুঝে যাব আমার মরে যাওয়াই উচিত। ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাবে, না প্রশ্ন, না অপমান, না দোষ, কোনো কিছুরই সম্মুখীন হতে হবে না। ভিতরের চিৎকারটা এখানেই থেমে যাবে। এখান থেকে ঝাঁপ দিলে আপনার চিৎকার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, কিন্তু যার জন্য আপনি এখানে আসলেন সে তো দিব্যি ঘুরে বেড়াবে, রাইট? কোথায় সেই হারামজাদারা? কোথায় আপনার বয়ফ্রেন্ড? কোথায় সে? তাহলে তুমি যাচ্ছ? আমি এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করতে চাচ্ছি না। চাই না প্রজেক্ট, এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার। আর আমাকে দরকার নেই তোমার? তুমি কি একটাবারও ভেবেছো তুমি চলে গেলে এরপর কি হবে? আচ্ছা, তুমি জানো যে আমি তোমার জন্য কি ভাবি না ভাবি, কিন্তু আমি যদি এখন বিয়ে ঠিয়ে করি তাহলে আমার সব গুলিয়ে যাবে। তার মানে আমি সব গুলিয়ে দিচ্ছি? তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমি যদি 6টা মাস সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করি তাহলে আমরা একটা স্টেবল লাইফ পাবো। আমরা? তুমি তোমার লাইফটা গুছাচ্ছ,
সেখানে আমি কোথাও নেই। রাফিজ, আরে প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটাবার আমার মামার সাথে কথা বলো। তোমার এখনই বিয়ে করতে হবে না, তুমি যা করে চায়না থেকে এসেই করো। আমার মামা, নানু ভাই সবাই রীতিমতো পাগল হয়ে যাচ্ছে বিয়ের জন্য। আমাকে শুধু 7 দিন সময় দিয়েছে, আমি আর পারছি না রাফিজ। তুমি কেন বুঝতেছো না? সারাক্ষণ শুধু কান্নাকাটি করবা আর নিজেরটাই ভাববা। একটু আমারটা ভাবতে শিখো। ধ্যাত্তেরি। যদিও আমি এর বিপক্ষে, কিন্তু আপনি চাইলে তো একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা এতটা সহজ না। বুঝলাম। আর তাই তো সেই প্রাণের সাথে সাথে নিজের প্রাণটাও থামিয়ে দিচ্ছিলেন, রাইট? হ্যাঁ, চেয়েছিলাম, কারণ আমি নিজের পাপের বোঝা নিজে বইতে পারবো। কিন্তু আমার সন্তানের দিকে কেউ আঙুল তুললে আমি সহ্য করতে পারবো না। সবই বুঝলাম, কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ভুলের প্রায়শ্চিত্ত না সেই নিষ্পাপের জীবন দিয়ে হবে, আর না আপনার জীবন দিয়ে। আপনি আমাকে বিয়ে করতে পারবেন? হোয়াট? সত্যি না, মিথ্যে। আরে বুঝাই বলেন না, আমি কিছু বুঝতে পারতেছি না, মাথায় ঢুকতেছে না কিছু আমার। ধরুন আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম, কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন। তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তারপর রাফিজ যখন আসবে তখন বিয়ে করে নেব। সরি, আমি আসলে বুঝতে পারছি না আমি কি বলছি না বলছি। আপনি কেনই বা আমার জন্য এত কিছু করবেন? সরি। আচ্ছা চলেন, আপনার জন্য মা হবেন না আপনি? একজন মায়ের জন্য এটুকু তো করাই যায়, বলেন? চলেন, আসেন আসেন, আর ভেবে লাভ নেই। আর এটা মজা ছিল। এই মিষ্টি জঙ্গলের মধ্যে এত সুন্দর পরি। কি আপু, চুপচাপ কেন? কথা কইতে পারেন না? নাম কি আপনার? কি হয়েছে এখানে? কিছু না ভাইয়া। এ আপু, আমার কথা শোনেন না, চলেন না এক কাপ চা খাই। আমরা কিন্তু মানুষটা খারাপ না। এখান থেকে চলেন তাড়াতাড়ি। আরে দাঁড়ান না, চায়ের দাওয়াত দিল না, তা ভাবছি চাটা আজকে কে বানাবে, তোরা না তোদের বাপ? এই কি বললি? এই একদম এটা না। লিকারটা কেমন ছিল? করা ভাই। কি কিছু বলবা? না, এসব কিছুর মধ্যে আমি একটা জিনিস বুঝলাম না। তা কি বুঝতে পারো নাই তুমি? তুমি এইসবে রাজি কেন হলে? এত বড় রিস্ক যদি কেউ জানতে পারে তাহলে তো তোমারও তো একটা জীবন আছে, তোমার ভয় লাগলো না? আমার জীবন তো রিস্কের উপরেই চলে, আর তাছাড়াও সবার লাইফের পূর্ণতাতেই তো কারোর না কারোর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে। তো কে জানে, হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আমি। মতো মানুষ তাকদিরে থাকলে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যেত। তাকদিরে লেখা ছিল বলেই তোমার সাথে আমার দেখা হয়েছে। জীবনকে আমিও খুঁজেছি, কখনো শহরের ব্যস্ত রাস্তায়, আবার কখনো প্রকৃতির এক নিঃশব্দ কোণে। অবশেষে আমি আমার জীবনকে দেখতে পাই ক্যামেরায়। বসে আছো কেন? ভয়ে আছো? চিন্তায় আছো? না, চিন্তা না, ভয় আছে। এই আতিফ ছেলেটাকে আমি যত দেখছি ততই যেন মনে হচ্ছে ওর চোখে মুখে অনেক কথা আছে, কিন্তু কথাগুলো মুখ দিয়ে বলছে না। ভালো মানুষ চোখেই কথা বলে, মুখে বলে না। আতিফ যদি ভালোও হয় তবু তো ভয়টা আমার রয়ে গেছে। আর
আমার বোনকে আমি আমার চোখের সামনে নিঃশেষ হয়ে যেতে দেখেছি। ভালোবাসার মানুষকে নিয়ে নতুন ঘর বেঁধেছে। ছেলেটা খুব ভালো, আসতে না আসতেই সবার মন জয় করে নিয়েছে। রবি অসম্মতি করেছে, কিন্তু তুমি দেখো ও ওকে পছন্দ করে নিবে। তুমি এখনো ঘুমাওনি? ঘুমাচ্ছে না। মন খারাপ? এই অভিনয়গুলো দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তুমি চাইলে এখনই সব শেষ করে দিতে পারো। এই মিথ্যে, এই বোঝা আর তোমাকে বইতে হবে না। এটা তোমার জন্যই ভালো। ভালো হতো, কিন্তু তোমার পরিবারের সামনে তোমার সম্মানটুকু তো আর আমি নষ্ট করতে পারবো না। এই পরিবার আমার পরিবারেরই মতো। এই ঘর, এই দেয়াল, এই পরিবারের মানুষগুলো সব আমি মনে মনে চাইতাম। এখন সবই আছে, কিন্তু কিচ্ছু নেই। কি ব্যাপার, ওরা দুজন দু জায়গায় কেন? বুঝছি, মান অভিমান চলতেছে। এই কে আপনি? কারে চাই? গুনগুনের বয়ফ্রেন্ড। গুনগুন, কি হচ্ছে এসব? বলছে এ সমস্ত? ও ঠিকই বলেছে। আমি গুনগুনের কিছুই না। আমাদের বিয়ে হয়নি, আর এতদিন যা ছিল পুরোটাই ড্রামা। গুনগুন রাফিজকে ভালোবাসে, কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না, তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি। যখন আপনারা গুনগুনের জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন, ও কার সঙ্গে ভবিষ্যৎ গড়বে তা খুঁজতে ব্যস্ত ছিলেন, তখন ও লড়ছিল একা। কি মিথ্যে বলেছিলাম? আমি প্রেগনেন্ট না। প্যারা নাই ছিল। এই মিথ্যেটাও তো তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না? তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছুই আর বাদ রাখলে না গুনগুন, আর তাই হয়তো তোমার তাকদির আজ তাকে তোমার কাছে এনে দিয়েছে। ভালো থেকো। তাকে আর কোনোদিন মন থেকে মোছা যায় না, তবে তার থেকে আঘাত এলে ভালোবাসার আড়ালে লুকিয়ে পড়া যায়।